একটা গরিব দেশের মানুষ যেভাবে একজন রাষ্ট্রনায়ককে কল্পনা করেন, ঠিক সেরকম কল্পনার মতো সুন্দর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনয় তার সৌন্দর্য, আর নতুন নতুন চিন্তা তার অলংকার। এই যে বিগত 9 মাস তাকে দেখা গেল ভিন্ন এক রূপে, এক বিধ্বস্ত দেশকে নতুন পথের দিকে নিয়ে যেতে তিনি আছেন কাণ্ডারির ভূমিকায়। এরই মধ্যে মানুষের মনকে ছুঁয়ে গেছে তার বেশ কিছু সিদ্ধান্ত। নরেন্দ্র মোদীর রক্তচক্ষুর সামনে একের পর এক বাতিল করেছেন স্বার্থবিরোধী সব চুক্তি। অবধারিতভাবেই দেশের মানুষের সামনে সবসময় মোটা দাগে কয়েকটি প্রশ্ন থাকে। 1 নম্বরে থাকে দ্রব্যমূল্য কম নাকি বেশি, দেশের অর্থনীতির কি খবর, ভারতের শোষণ নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ঠিক কেমন, আর দুর্নীতির হাল হকিকত কেমন। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি মানুষের কমন এই প্রশ্নগুলোর উত্তর ইউনূসের পক্ষেই যাবে। তার চীন সফর তাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। ডক্টর ইউনূস ধীরে ধীরে স্টেটসম্যান হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছেন। দেশপ্রেমিক ইউনূস প্রতিনিয়ত প্রমাণ করেছেন তিনি আসলে দেশের বাইরে কিছুই ভাবছেন না। চীন সফরে তিনি পরিষ্কার জানিয়ে দেন, বাংলাদেশ কারো গোলামির বস্তু নয়, এই অঞ্চলে ভারত নয়, আমরাই একক অধিপতি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দক্ষ ও বোল্ড পজিশন দেখে অনেকেই জিয়াউর রহমানকে স্মরণ করছেন এবং স্বভাবতই বেশ কিছু মিল পাচ্ছেন এই দুই নেতার মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মত দ্বিমতের সারসত্তা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে এতটা দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং দক্ষতা নিয়ে স্রেফ একজন মানুষই সরকার চালিয়েছেন, আর তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে স্টেটসম্যান হতে পেরেছেন কারণ তার মাথায় নিজের জন্য কিছু করার চিন্তা ছিল না। যা করেছেন সবটাই দেশের জন্য। ইউনূসেরও নিজের জন্য কিছু করার প্রয়োজন নেই। এই দুনিয়াতে একজন মানুষ যতভাবে সম্মানিত হতে পারেন তার সবটুকু তিনি এরই মধ্যে পেয়ে গেছেন, যার ফলে নিঃস্বার্থভাবে কাজ করাটা তার জন্য অতি সহজ। বাংলাদেশের কোনো সরকার প্রধান চেয়ে বিশ্ব নেতাদের সামনে কাচুমাচু হয়ে না দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন, ছবি তুলবেন, এটাই তো বাংলাদেশের মানুষ কোনোদিন ভাবেনি। এর আগে জিয়াকে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের পাশে পায়ের উপর পা তুলে কথা বলতে। এবার আবার দেখা গেল ডক্টর ইউনূসকে। কনফারেন্স রুমে প্রবেশ করবেন ডক্টর ইউনূস, সেই অপেক্ষায় বসে থাকেন নরেন্দ্র মোদীর মতো রাষ্ট্রনেতা। গরিব দেশের সরকার প্রধান কি স্মার্ট হতে হয়? জিয়া ছিলেন তেমনি স্মার্ট। সৌদি আরবে যাওয়ার সময় তিনি উপহার হিসেবে নিয়ে যান 500টি নিম গাছের চারা। বললেন, মহামান্য বাদশাহ, আমি গরিব দেশের প্রতিনিধি, কি আর দিতে পারি আপনাকে, এই কয়টা গাছ দিলাম শুধু। বাদশাহ জড়িয়ে ধরলেন জিয়াকে, জানতে চেয়েছিলেন বাংলাদেশের জন্য উনি কি করতে পারেন। জবাবে জিয়া ভিক্ষা চাননি, বরং চাইলেন চাকরি। বাঙালি শ্রমিকদের যেন মধ্যপ্রাচ্যে চাকরি দেয়া হয়। শুরু হলো দেশের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী খাতটা। সেই যে চালু হয়েছে, আজও চলছে। বার্ষিক 1 মিলিয়ন থেকে বেড়ে এখন মাসেই আসছে 3 বিলিয়নের বেশি বৈদেশিক মুদ্রা। ইউনূস ও জিয়ার মতোই ভীষণ স্মার্ট। 1 লাখ রোহিঙ্গার সামনে জাতিসংঘের মহাসচিবকে পাঞ্জাবি পায়জামা পরিয়ে ইফতার করালেন। মাতৃভাষায় বললেন, আগামী ঈদ যেন আপনারা নিজের দেশে করতে পারেন, সেই চেষ্টাই চলছে। এরপরে গেলেন চীন সফরে। বেইজিংয়ে না গিয়ে হাইনান প্রদেশে আগে গেলেন। প্রাদেশিক সরকারের দাওয়াত কবুল করলেন ইউনূস। মেসেজ খুবই পরিষ্কার, উনি স্রেফ কেন্দ্রের সাথে বন্ধুত্ব করবেন না, ওনার বন্ধুত্ব হবে জনগণের সাথে। ভারতের দিকে আঙ্গুল তুলে ডক্টর ইউনূস বলে দিলেন, আমরা মুখ থুবড়ে পড়তে নয়, আমরা উড়তে এসেছি। লোহার শিকল দিয়েও আমাদের এই অগ্রযাত্রাকে বেঁধে রাখতে পারবেন না। প্রতিবেশী পরাশক্তিকে এভাবে থোড়াই কেয়ার করার সামর্থ্য সবার থাকে না, যা আছে ডক্টর ইউনূসের। জিয়াও তেমনই ছিলেন। সুন্দরবনের কাছেই দক্ষিণ তালপট্টি দ্বীপ। ভারত সেটাকে নিজেদের বলে দাবি করে ইন্ডিয়ান নেভির একটা জাহাজ পাঠিয়ে দখল করে নিয়েছিল। জিয়া সিদ্ধান্ত নিতে দেরি করেননি। 48 ঘন্টার মধ্যে কোস্টগার্ডের গান বোট পাঠিয়ে ভারতীয় সেনা চৌকিতে হামলা চালান তিনি। বিপদ বুঝতে পেরে ভারত চুপ করে সেনা প্রত্যাহার করে দেয়। এত বড় বুকের পাটা খুব বেশি লোকের থাকে না। এই প্রথম একজন কেউ এসেছেন যার কাছে ক্ষমতা মুখ্য নয়, যিনি বারবার বলছেন যে ডিসেম্বর অথবা জুন, এরপর তাকে ধরে বেঁধেও বসিয়ে রাখা যাবে না। বলছেন ওনার কথা না শুনলে উনি আরো আগেই চলে যাবেন। এই প্রথম কেউ একজন ক্ষমতা ছেড়ে দিতে যাচ্ছেন। আফসোসের বিষয় হচ্ছে জিয়া বেশি দিন সময় পাননি, ইউনূসও সম্ভবত পাবেন না। জিয়া ষড়যন্ত্রের কাছে হেরে গিয়েছিলেন, আর ডক্টর ইউনূসকে হারতে দিলে বাংলাদেশের স্বপ্ন বলে কিছু থাকবে না।